সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা গত ক্লাসে যে যে জিনিসগুলো আলোচনা করেছিলাম বা সূত্রগুলো আলোচনা করেছিলাম সেই সূত্রভিত্তিক অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ করাবো তোমাদেরকে আজকে। এই অ্যাডভান্স লেভেলে ম্যাথ করার একটা মাত্র উদ্দেশ্য অ্যাডমিশনের একটা জার্নির সাথে তোমাকে পরিচয় করিয়ে দেওয়া। মানে অ্যাডমিশনের প্রশ্নগুলো অনেক সময় কঠিন হয়, এই জিনিসগুলো তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়াটা হচ্ছে উদ্দেশ্য। যারা প্রথমে কোনো কিছু বুঝবা না সাথে সাথে হাত তুলবা যে স্যার বুঝি নেই, স্ট্রেট ফরওয়ার্ড, মানে স্ট্রেট ফরওয়ার্ডলি বলবা যে স্যার বুঝি নেই, বাকি দায়িত্ব আমার। যারা একদম নতুন আসছো তারা সহ, কারণ হবে কি অনেক সময় তোমাকে যদি ছোট্ট একটা কথা বলি ওইটার কারণে তুমি বুঝে যেতে পারো, এই কারণে তোমরা ভয় পাবা না। আর যারা মেডিকেল টার্গেট তারা চোখ বন্ধ করে থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ মেডিকেলে এখান থেকে কোনো প্রশ্ন আসবে না বা আসার সম্ভাবনা নেই। আর এইচএসসি পরীক্ষায় এখান থেকে কোনো প্রশ্ন আসবেও না, আসেও নাই, আসার সম্ভাবনাও নাই। তাহলে তুমি রিল্যাক্স, পারলে ভালো, না পারলে আরও ভালো। পারলে ভালো, না পারলে আরও ভালো। ভয় পাবা না। তাহলে আমি একটু অ্যাডভান্স লেভেলে একদম ডিরেক্ট কতগুলো প্রশ্ন আছে পানির মতো সহজ, আর কতগুলো প্রশ্ন আছে একটু চিন্তা করতে হবে, দ্যাটস ইট। মানে বুয়েটে আসছে কিন্তু পানির মতো সহজ প্রশ্ন, আর কতগুলো প্রশ্ন আছে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। তাহলে প্রথমে আমি তোমাদেরকে যারা নতুন আসছে তাদের জন্য একটু করে বলে রাখি, আমাদের যে সূত্রগুলো যদিও আমি আগে আলোচনা করছি, আবার একটু আলোচনা করতেছি রিকল করা দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমাদের সূত্রগুলো ছিল আর এর মান ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র ছিল কি বলো, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার ই স্কোয়ার কি বলো mz। তারপরে এখানে আমাদের আরেকটা শর্টকাট সূত্র ছিল যে আর এন ইজ ইকুয়াল টু বলো r1 ইন্টু কি বলো এন স্কোয়ার ডিভাইড বাই জেড। এটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় সূত্র। কি নির্ণয় সূত্র বলো? ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ নির্ণয় সূত্র, ব্যাসার্ধ নির্ণয় সূত্র, ব্যাসার্ধ নির্ণয় সূত্র একটা সূত্র। আচ্ছা, দ্বিতীয় নাম্বার ছিল ভি ব্যাগ নির্ণয় সূত্র কি ছিল বলো, 2 পাই ই স্কোয়ার জেড ডিভাইড বাই ই স্কোয়ার জেড না জেড স্কোয়ার ই ছিল বলো, ই স্কোয়ার জেড ডিভাইড বাই কি বলো এনএইচ। এই সূত্রটা ছিল। এরপর হচ্ছে ই এর সূত্র আমরা ছিল যে বলো -2 পাই স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এম জেড স্কোয়ার ডিভাইড বাই কি বলো এন স্কোয়ার এইচ স্কোয়ার। এবং এটা আরেকটা সূত্র ছিল ই এন ইজ ইকুয়াল টু ই1 ইন্টু কত বলো, ইন্টু কি বলো জেড স্কোয়ার এন স্কোয়ার। ই1 এর মানটা কত ছিল বলো, ই1 এর মানটা কত ছিল মনে আছে, -2.18 ইন্টু 10 ইনভার্স 19 কি ছিল বলো জুল ছিল। এটা ছিল আমাদের ই1 এর মান, মুখস্থ মান। এই মান দিয়ে আমরা অঙ্কগুলো করব। জি, হাইড্রোজেনের জন্য তো এন এর মান যখন তুমি অন্য মানে জেড এর মান বসা দিলে তো অন্য পরমাণুর জন্য কনভার্ট করতে পারবা। মানে জেড এর মান হচ্ছে পারমাণবিক সংখ্যা আর এন হচ্ছে শক্তি স্তর। তাহলে যে কোনো পরমাণু যে কোনো কক্ষপথের শক্তি নির্ণয় করতে পারবা যদি ই1 এর মান জানা থাকে। ই1টা হাইড্রোজেনের জন্যই অলওয়েজ, মানে না লিথিয়ামের জন্য হবে না। ই1টা হচ্ছে হাইড্রোজেনেরটাই, মানে সূত্র হচ্ছে হাইড্রোজেনেরটাই, এই কারণে ই1 এর মান লিখে দিছি, মানে ই1 এর মানটা আগে থেকে লিখে দিছি, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নাই। এই শর্টকাট সূত্রগুলো থেকে আমরা অঙ্কগুলো করবো। এছাড়া আমাদের আরেকটা সূত্র আছে ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। তো এইচ নিউ সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা। এই সূত্রটা আমাদের লাগবে, এই সূত্রটা আমাদের লাগবে, এই সূত্রটা আমাদের লাগবে সূত্র। তারপর এরপর আরেকটা সূত্র লাগবে নিউ বার ইজ ইকুয়াল হচ্ছে 1 বাই ল্যামডা। এই সূত্রটা লাগবে, এই সূত্রটা নিউ বার মানে প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। নিউ বার, এটা বি না, এটা হচ্ছে নিউ বার। এই সূত্রটা যারা নতুন আসছে তারা একটু লিখে নাও, আর এখান থেকে আমরা অঙ্কগুলো করব। সবাই সূত্রগুলো লিখো। কি স্যার বল, আমাকে বল না, আমাকে বল। মাইনাস হবে তো, অবশ্যই মাইনাস হবে। এখানে মাইনাস দিলাম না আমি, এটা কি মাইনাস হবে তো, এটা মাইনাস শক্তির মান নেগেটিভ হয়, মাইনাস হবে। জি স্যার বল। ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ মানে হচ্ছে এইভাবে দিয়ে এইভাবে ড্যান্স করা বেকে নিউ বলে। নিউ উচ্চারণ নিউ হবে। এইচ সি বাই ল্যামডা, সি মানে আলোর বেগ, সি মানে কার বেগ বল, আলোর বেগ, আর ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের মান জানা আছে 6.626 ইন্টু কত বল 10 ইনভার্স 34 হলে জুল সেকেন্ড। আর যদি আর হয় 6.626 ইন্টু 10 ইনভার্স কত বল 27 হলে জুল, সরি আর্ক সেকেন্ড। এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এই সূত্রভিত্তিক অ্যাডভান্স লেভেলের ম্যাথ করাবো আজকে, মানে এই সূত্রভিত্তিক ম্যাথগুলো করাবো। এবং এগুলো সবগুলো কোন এককে বল, কোন এককে বল সিজিএস এককে। এম ক্যাস এককে করলে সূত্র আরেকটা হবে, সিজিএস এককে সূত্রগুলো সবগুলো কোন এককে বল। জি স্যার বল। হ্যাঁ দিলাম তো সি বাই ল্যামডা, না নিউ বার আছে, উপরে একটা বার আছে। নিউ বার মানে হচ্ছে 1 বাই ল্যামডা, আর নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, যেটা লিখছি নিউ সমান সি বাই ল্যামডা, কিন্তু নিউ বার সমান 1 বাই ল্যামডা। ফাইন, ডান হয়েছে তো।
এবার আমরা প্রথমে বুয়েটের প্রশ্ন যাবো। বুয়েটে কোন প্রশ্নটা আসে দেখবো। বুয়েট 2016, তোদের জন্ম কি ইয়াতে হয়েছে, 6-7 হয়েছে? আচ্ছা, তোদের জন্ম 6-7 হয়েছে কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, হইলে ভালো, না হইলে আরো ভালো। দেখ একটু কথা বলিস না, দাঁড়া, ওয়েট। আচ্ছা, এই বুয়েটের আমরা প্রশ্নে আসবো। দেখ সোজা, দেখ এদিকে দেখা। বুয়েটে আসা প্রশ্ন, এই শীটটা তোদেরকে দিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। এটা এইটা বুয়েটে বিগত 20 বছরের প্রশ্ন এখানে আছে, 21 বছরের প্রশ্ন এখানে আছে। বুয়েটে বিগত সালে আসা কয় বছরের প্রশ্ন বল? 21 বছরের টপিক ভিত্তিক, মানে টপিক ওয়াইজ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। তাহলে তোর আর কোনো কি নাই বল, ভয় নাই, মনে রাখিস। আচ্ছা ফাইন, এবার আয় একটু দেখ, ভালো করে দেখ। বুয়েটে এই কোয়েশ্চেনটা আসছে প্রথমে। এই দেখ, প্রথমে একটু খেয়াল কর, প্রশ্নটা লিখবো, বাকিগুলো আমরা পরে দেখবো। দেখ এই প্রশ্নটা লিখবো, দেখ আমি আগে প্রশ্নটা লিখবো, এই কথা নাই, প্রশ্নটা লিখবো। তো প্রশ্নটা লিখলে আমি সোজা প্রশ্নে চলে যাব, তারপর তোদের কি করাবো, তোদেরকে যে অঙ্ক করাবো। কারণ আমরা জানি যে অঙ্কগুলো না করলে, নিজে প্র্যাকটিস না করলে অঙ্ক পারবি না। তাহলে আমি একটু দাঁড়া, একটা মিনিট আমাকে সময় দে। দেখ আমি দেখাচ্ছি, এই কথা নেই। বুয়েট কত সালে আসছে বল, প্রশ্ন কত সালে আসছে বল, তাড়াতাড়ি বল। 2000 কত সালে আসছে বল? 2006-7 প্রশ্ন আসছে। দেখ ওকে না, সবাই প্রশ্নটা লিখো, লিখে এবার অঙ্ক করা করবা। তো প্রশ্নটা লিখো, বুয়েট 6-7 সালে প্রশ্ন আসছে। সবাই লিখো, বুয়েট 6-7 প্রশ্নটা আসছে। তোদের আমি জানি অধিকাংশ টার্গেট মেডিকেল, আমি জানি, কিন্তু তোকে প্যারালালি দুইটা যখন করবি তখন তোর কাছে কনফিডেন্স গ্রো করবে, তখন পরে আর ঝামেলাটা হবে না ইনশাল্লাহ। এবার আয়, সবাই দেখ এদিকে দেখা, সবাই একটু দেখো, ভালো করে খেয়াল করো। আচ্ছা, প্রশ্ন লিখছে সবাই? একটু লিখো, না বুঝতে বলে ফেলিও। হ্যাঁ, এই না বুঝতে বলে ফেলিও, কারণ হচ্ছে তোমাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। জি স্যার বল, বড় করতাম স্যার। আচ্ছা ওকে, নো প্রবলেম, তুই বলবি না স্যারকে? জি স্যার, দাঁড়া ওয়েট, বল স্যারকে বল। আচ্ছা আমি বলি, যখন ইলেকট্রন সবার বাইরে থাকে তখন আকর্ষণ শক্তির বিরুদ্ধে তাকে কাজ করতে হয়। কারণ নিউক্লিয়াসের সাথে কী থাকে বল? আকর্ষণ। ওই আকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হয়, ওই কারণে শক্তির মানটা নেগেটিভ হয়। বুঝছিস কি না? আর এটার জন্য তোকে যদি দেখ, আমি তোদের কাছে ভর্তি হওয়ার পর একটা বই দিয়েছিলাম, দেখছিস তো? ওই বইয়ের মধ্যে আমরা কয়েকটা টপিক অ্যাড করি না, এই বছর নতুন অ্যাড করছি। এই টপিকগুলো তোকে আমি দিয়ে দিচ্ছি। দেখ এদিকে দেখা, দাঁড়া আমি একটু তোকে দেখা দিচ্ছি, কারণ এগুলো যদি তোকে দেখা দিই তখন তোর কাছে সহজ মনে হবে, নাহলে না কঠিন মনে হবে। দেখাচ্ছি, এই কথা নাই, এদিকে দেখা, এই কোশ্চেন, এই বইটার দিকে দেখা। এই বইয়ে আমরা স্পষ্ট করে আমি দিয়ে দিছি। দেখ এই শক্তির মানটা কেন নেগেটিভ হয়, এই নেগেটিভের মানের ব্যাপারটা পুরো ব্যাখ্যাটা আমি দিছি। তারপরেও তোদেরকে একটু দেখানো দরকার। দেখ এই যে এখানে শক্তি স্তরে আবর্তনত, দেখ এই শক্তি স্তরে আবর্তনত ইলেকট্রনের শক্তির মান কি কেন বল? ঋণাত্মক কেন? মানে ডেল ই এর মানটা একটা সূত্র লিখছি না, ই এর মানটা কি নেগেটিভ দেখছোস না? তো স্বভাবতই প্রশ্ন হতে পারে ই এর মানটা ঋণাত্মক কেন আসতে পারে। এটা কিন্তু পরীক্ষা আসবে না, কিন্তু তোর মাথায় আসতে পারে। সেটার জন্য দেখ ব্যাখ্যা, দেখে দিকে দেখ, পরমাণু কক্ষপথে আবর্তনশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন কেন্দ্রের নিউক্লিয়াসের সাথে কি বল? একটা বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, রাইট? ঠিক আছে কিনা? নির্দিষ্ট কক্ষপথে অবস্থান বজায় রাখতে আবর্তন করতে গিয়ে নিউক্লিয়াসের আকর্ষণের বিপরীতে তাকে কাজ সম্পাদন করতে হয়। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? আকর্ষণে কিসে বল? ফলে ইলেকট্রন শক্তি ব্যয়িত হয়। এই ব্যয় নির্গমন অর্থে ইলেকট্রন শক্তির মান কি করা হয় বল? ঋণাত্মক বিবেচনা করা হয়। তাহলে মজার একটা ঘটনা বলি, দেখ কেন্দ্রে যদি দেখ এদিকে দেখা, মজার ঘটনা। এই প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। প্রথম স্তরে যদি ইলেকট্রনের মান যদি E1 হয়, দ্বিতীয় স্তর যদি E2 হয়, এখন তোকে আমি যদি বলি E2 ইজ ইকুয়াল টু, এই যে E2 ইজ ইকুয়াল টু -3.14 ইন্টু 10 ইনভার্স 19 জুল ধরলাম। আর E1 এর মান যদি আমি ধরি 4.1, দেখ 4.1 ইন্টু 10 ইনভার্স 19 জুল, বল কোনটা বেশি? E1 বেশি না E2 বেশি? E2 বেশি। কেন বল? মান এমনি এটা বেশি, কিন্তু মাইনাস থাকার কারণে ছোট মানটা বড়, রাইট? কি মানটা বড় আবার বল? ছোট মানটা, মানে ছোট মানটাই বড় হচ্ছে, ছোট মানটাই বড় হচ্ছে। স্যারের কথা কি বুঝছিস নাকি বুঝছ নাই? মাথায় ঢুকছে? এই কারণে ঋণাত্মক হয়। প্রশ্ন করছস, আনসার পাইছস, তার মানে কি বুঝলি? প্রশ্ন করলে আনসার পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে এটা আমার আলোচনার বিষয় ছিল না, কিন্তু তুই প্রশ্ন করছস, এই কারণে তোকে আমি আনসার দিছি।
তার মানে সবার জন্য কথাটা প্রযোজ্য। তুই যদি কোনো কিছু না বুঝে থাকিস তাহলে ওইটার প্রশ্নটা আমাকে বলা দায়িত্ব। দ্যাটস ইট, এনাফ। ওকে ফাইন, এবার আয় কোশ্চেনের দিকে আয়। আমি এটা মুছে দিচ্ছি, রাইট? ওকে ফাইন, মুছে দিলাম। এবার সবাই ওই কে যেন বলছস কি রে? আচ্ছা দাঁড়া দাঁড়া, অস্থির হইস না, দাঁড়া, বিকুল। আমার স্লাইডটা কই গেছে? চলে গেছে নাকি? ওফ, এভাবে এভাবে দেখ, এখন বড় করতেছি, দাঁড়া। এখন দেখ, এখন দেখা যায় কিনা দেখতো, এখন যায় কিনা দেখতো। হ্যাঁ এখন ঠিক আছে, দেখতো। এখন দেখ, এখন লেখ সবাই লেখ। একটি ইলেকট্রিক বাল্ব হলুদ রঙের আলো বিকিরণ ছড়ায়, যার তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? আচ্ছা ন্যানোমিটার যেই কথা, দেখ ন্যানোমিটার যেই কথা, এনএমও কি কথা বল। এই যে এনএম, এই এনএম, ন্যানোমিটারের পরিবর্তে এনএমও লেখা হয়। তাহলে ফোটনের শক্তি কত জুল? জুল এককে চাইছে 10⁻⁹। হ্যাঁ, তার মানে এই মানটাকে এই মিটার এককে যদি নিতে হয়, এখানে এখানে এত মিটার, মানে 10⁻, দেখ 10⁻⁹ দিয়ে যদি গুণ করি তখন সেটা কি হবে বল? মিটার হবে। 10⁻⁹ দিয়ে যদি গুণ করি কি হবে বল? মিটার হবে। দ্যাটস ইট। 1/9 দিয়ে করলে কি হবে বল? মিটার হবে। ফাইন। আর আলোর বেগের মানটা কি মুখস্থ কিনা স্যারকে জানাতো? আলোর বেগের মানটা মুখস্থ। এইচের মানটা জুলসে কেন মুখস্থ মান, যদিও বা এখানে দেওয়া আছে কিনা বল? দেওয়া আছে কিনা? তো তাহলে এবার যদি ক্যালকুলেশন করিস, ডেলি সমান কত বল? এইচ নিউ। এইচের মান জানা আছে, সি এর মান জানা আছে, তাহলে বাইর করবি কার মান বল? না, ই এর মান বের করবি। প্রশ্নে কি যে ফোটনের শক্তি চাইছে না, কার মান চাইছে বল? ই এর মান। তাহলে এইচ এর মান জানা আছে, সি এর মান জানা আছে, ল্যামডার মান জানা আছে। তাহলে আর এককটা কি হবে বল? স্যারকে বল। জুল একক হবে। কেন? কারণ এটার মান জুল একক, এটার মান মিটার একক, এটার মান মিটার পার সেকেন্ড। সবগুলো কোন এককে করেছো বলো? এমকেএস এককে। তাহলে অঙ্ক করার সময় যদি এককগুলো ব্যবহার করো, যে একক ব্যবহার করবে সবগুলো একই এককে, উল্টাপাল্টা একক ব্যবহার করা যাবে না। মনে রাখবা, একই এককে ব্যবহার করতে হবে, উল্টাপাল্টা একক ব্যবহার করা যাবে না। স্যার কথা কি বুঝছো নাকি বুঝো নাই বলো? সো এককগুলোর ব্যাপারে হুঁশিয়ার। এটা কোথায় আসছে বলো? বুয়েট কত সালে বলো? 6-7। তোমাদের জন্মের আগে না? তোমাদের জন্ম 6-7 নাকি আরো আগে? আচ্ছা বলো, 6-এর পরে না? তোরা তাহলে আরো ছোট। আচ্ছা কর, ঠিক সবাই লিখ। আনসারটা বের কর, আনসারটা বের করে আনসার আমাকে বল, দ্রুত কর। আনসারটা দেওয়া আছে, দ্রুত করে ফেল। আসছে কত মান আসছে? কত বলো? 3 পয়েন্ট কত? 37 × 10⁻, কত? 19 জুল। সবার কি সেম মান আসছে? ফাইন, আর কোনো ঝামেলা? তাহলে এই অঙ্কটা আপাত দৃষ্টিতে দেখো তো সবচেয়ে সোজা একটা প্রশ্ন না, মানে সবচেয়ে সহজ একটা প্রশ্ন কিনা আপাত দৃষ্টিতে? একদম ইজি একটা প্রশ্ন। তাহলে এটার লেভেল নাই, এটা হচ্ছে সাধারণ লেভেলের প্রশ্ন, কিন্তু আসছে কোথায় বলো? বুয়েটে আসছে। ফাইন, গেল একটা প্রশ্ন। এবার আসো সোজা আমরা এই বুয়েটে, এখান থেকে আর তেমন একটা কোনো প্রশ্ন আসে? বুয়েট এখান থেকে কে আসে না বলে আর কোনো প্রশ্ন আসে নাই। এবার আমরা সোজা বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা প্রশ্নে যাব। সোজা দেখ, এখান থেকে আর বুয়েটে প্রশ্ন আমি দেখছি, আগের বেচেও দেখছি, তো এই টপিক থেকে আর প্রশ্ন আসে নাই। আচ্ছা এবার হচ্ছে আমরা সোজা বিভিন্ন ইউনিভার্সিটিতে কি কি প্রশ্ন আসে সেটাতে চলে যাব। সোজা দেখ, এদিকে দেখা, একদম সহজভাবে চলে যাব, তাহলে দেখবি দাঁড়া আমি বলতেছি। দেখ এই কোশ্চেনটা, দেখ এদিকে দেখো, এটা খুলনা ইউনিভার্সিটিতে আসছে। কোথায় আসছে বল? খুলনা ইউনিভার্সিটিতে। কত সালে আসছে বল? খুলনা ইউনিভার্সিটিতে 18-19 সালে আসছে। কত সালে আসছে বল? 18-19 সালে। তাহলে আমি একটু এখানে লিখতেছি, তোরা একটু কষ্ট করে ইয়ে করবি, আনসার সহ আমি দিচ্ছি যাতে তোরা বুঝতে পারিস। দেখ এদিকে দেখো, খুলনা ইউনিভার্সিটিতে আসছে প্রশ্নটা, দেখ এদিকে দেখো।
এখন ঠিক আছে না প্রশ্ন বলতো? এই প্রশ্ন ঠিক আছে এখন? বড় এত বড় ঠিক আছে তো? আচ্ছা প্রশ্নটা আগে লিখ। এই অপশনগুলো লেখার দরকার নেই, অপশন লেখার দরকার নেই, এই অপশনগুলো এগুলো লেখার দরকার নেই, এই অপশনগুলো লেখার দরকার নেই, অপশনগুলো লেখার দরকার নেই, অপশন লেখার দরকার নেই। শুধু আনসারটা আমরা শুধু বের করবো, দ্যাটস ইট। আমরা শুধু সূত্রের আনসারটা বের করবো। সবাই লিখ। লেখ হাইড্রোজেন পরমাণুতে চতুর্থ কক্ষপথে ব্যাসার্ধ 8.5 × 10⁻10 মিটার হলে ওই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ কত? ওই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ কত? আচ্ছা স্যার, চতুর্থ কক্ষপথের মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে? তাহলে ওইখানের ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। কার কার মান দেওয়া আছে বল? আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। ইলেকট্রনের গতিবেগ বি চাইছে, এম এর মানটা তোরা জানোস। এম বি এর সমান কি বলে? NH/2 পাই। এটা কার সূত্র জানিস? বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য, মানে দ্বিতীয় সূত্রটা। তো তাহলে যার মান দেওয়া আছে মানগুলো বসাবো, আর এম এর মানটা মুখস্থ। ইলেকট্রনের ভরটা মুখস্থ কিনা বল? কত? 9.1 × 10⁻, কত? 28 গ্রাম। আর কেজি হইলে 31 কেজি। তো যেহেতু এককগুলো কি দেওয়া আছে? মিটার একক দেওয়া আছে। কোন একক দেওয়া আছে? তাহলে কেজি এককে লিখবা। কোন এককে লিখবা? তো তাহলে স্যারকে একটা একটা মান পাশে লিখে দেবো নাকি তোমরা পারবা? আচ্ছা তারপর লিখে দিচ্ছি, দেখো এন এর মান = 4 হবে। এন এর মান সমান 4 হবে। এ এন এর মান সমান কত হবে বলো? ও দেখো এই এন = 4 হবে। আর আর এর মানটা দেওয়া আছে 8.5 × 10⁻10 মিটার দেওয়া আছে। তার বলো এই এম এর মানটা হবে 9.11 × 10⁻31 কেজি হবে। আর এইচ এর মানটা জানা আছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। তাহলে কার মান বের করবো স্যারকে বলো তো? বি = কি বলো? ওয়াট। তো মানটা বের করো, ক্যালকুলেশন করে মানটা বের করে আমাকে জানাও। দেখো ক্যালকুলেশনটা করে, ক্যালকুলেটর করতে পারো নাকি? ক্যালকুলেশনটা করতে পারো? দেখো ক্যালকুলেশনটা করে আমাকে জানাও, দ্রুত জানাও। ক্যালকুলেশনটা করে আমাকে দ্রুত জানাও। আজকে কি মনে হয় বন্ধ চলতেছে? জি স্যার বল। আনসার মিলছে? আনসার মিলছে কিনা দেখো তো, চেক করো। ক্যালকুলেটর আনো নাই মনে হয় তোমরা কেউ না? নেক্সট ক্লাস থেকে ক্যালকুলেটর নিয়ে আসবা, ক্যালকুলেটর নিয়ে আসবা, এই কথা নাই। নেক্সট ক্লাস থেকে ক্যালকুলেটর নিয়ে আসবা। হয়েছে কিনা বলো, দ্রুত বলো। হয়েছে? হ্যাঁ দ্রুত বলো, একটু দ্রুত বলো। হয়েছে কিনা আমাকে জানাও। হয়েছে কিনা বলো। ফাইন। হলে আর কোনো ঝামেলা নেই, দেখো হলে আর কোনো ঝামেলা নেই। দেখো যদি হয়ে থাকে তাহলে আর কোনো ঝামেলা নাই। ওকে। আচ্ছা এটা কোথায় আসছে বলো? খুলনা ইউনিভার্সিটি কত সালে আসছে? 18-19, তার মানে রিসেন্টলি আসছে, অত বেশি না। 18 সালে কত, কোন ক্লাসে ছিল তোমরা? 5-এ। ও মারে মাশাআল্লাহ, তাহলে অনেক আগে। 5-এ মানে হচ্ছে তো। আমি কি আরেকটা অঙ্কে চলে যাব? আচ্ছা করো না, আরেকটা করো না, এটা করো, করো না। ফাইন। সবাই লিখছো তো? আচ্ছা আসো, সবাই লিখ হয়েছে? আচ্ছা এবার দেখো, এই কথা নাই। এবার আমরা আরেকটা প্রশ্ন যাচ্ছি। যারা যারা লিখো নাই তাদের জন্য হয়েছে। তোমার হয়েছে? এখন করো নাই না? ওর থেকে লিখলে তুমি পারবা। মান দেখো, মানগুলো কি আসছে সেটা দেখো। এত স্লো হলে হবে না, আর স্পিড হইতে হবে নাকি? আচ্ছা ফাইন, এবার আসো। 5.449 × 10⁻5 মিটার/সেকেন্ড। ওকে ফাইন। এবার আমরা আরেকটা প্রশ্নে আমি আসতেছি। দেখো আরেকটা প্রশ্নে আমি আসতেছি, সেটা হচ্ছে দেখো, এই কথা বলিও না। দেখো এটা খুলনাতে গেল, খুলনা ইউনিভার্সিটিতে গেল। এবার হচ্ছে আমরা এর পরের কোশ্চেনে যাচ্ছি। দাঁড়ো, দেখো এই কথা বলিও না। কথা বলিও না, দাঁড়াও।
সবাই লেখো সোডিয়াম পরমাণু তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? সবাই লেখো সোডিয়াম পরমাণু তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? সবাই লেখো সোডিয়াম পরমাণু তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? সবাই লেখো সোডিয়াম পরমাণু, আমি একটু বড় করে দিচ্ছি, দেখো সোডিয়াম পরমাণু তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? আচ্ছা সূত্রটা কি মনে আছে? স্যার সূত্রটা পাশে লিখতেছি, দেখো আর এন ইজ ইকুয়াল টু কি বলো তো, এই যে আর এন ইজ ইকুয়াল টু আর ওয়ান ইন্টু কি বলো এন স্কোয়ার ডিভাইড বাই কি বলো জেড। মনে আছে সূত্রটা? আর ওয়ানের মান কত বলো? 0. কত বলো? 0.53। যেহেতু তুমি মিটার এককে লিখবা তাহলে টেন ইনভার্স কত বলো? 10, এই যে 10 মিটার, মিটার তুমি রাখো, দ্যাটস ইট। তো আর ওয়ানের মান তোমার জানা আছে, কার মান জানা আছে? আর ওয়ানের মান তোমার জানা আছে, এই কার মান জানা আছে আর বলো? আর ওয়ানের মান জানা আছে। তাহলে আর ওয়ানের মান যদি জানা থাকে বাকি মানগুলো বের করা কোনো ব্যাপার না, বাকি মান বের করা কোনো ব্যাপার না। দেখো আর ওয়ানের মান জানা আছে, যে আর ওয়ানের মান জানা আছে, আর ওয়ানের মান জানা আছে। এন এর মান কত হবে স্যারকে বলো তো? 3। আর জেড এর মান কত হবে বলো? 11। কেন 11 বলো তো? পারমাণবিক সংখ্যা। তো করো, ক্যালকুলেশন করি, করো অঙ্কটা শর্টকাট নিয়মে করো। ওই যে 4.333 ইন্টু 10 ইনভার্স কত বলো? 11 মিটার। 11 মিটার, এককগুলো একই রকমের রাখবা। সবাই করেছো? ওকে ফাইন, এরপরে কোশ্চেনে আসো। দেখো সবাই করেছো, শর্টকাট সূত্র দেখছো তো? আচ্ছা এবার আসো আমরা, দেখো যদি পারো আর কি, না পারলে ফিটটু। আচ্ছা দেখো এই কোশ্চেনটা কোথায় এসেছে বলো তো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। কোথায়? 1718 সালে। কত সালে বলো? 1718 সালে। 1718 সালে বলো। এটা কিন্তু বের করবা তোমরা, আমি অঙ্ক বলে বোরের পরমাণু অনুসারে হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ ও শক্তি বের করতে বলছে। তাহলে এখানে দেখো ব্ল্যাঙ্কের দরকার নেই, আমি সহজ করে করবো। দেখো আমরা জানি এই ব্যাসার্ধ যদি চিন্তা করো তাহলে R2 ইজ ইকুয়াল টু, এই যে R অফ 2 ইজ ইকুয়াল টু R1 মানে কত? 0.53 অ্যাংস্ট্রম। দেখো 0.53 ইন্টু অ্যাংস্ট্রম, এত অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই জেড। যেহেতু তোমরাই হাইড্রোজেন, জেড এর মান কত বসবে বলো? 1। জেড এর মান যদি 1 বসে আর এখানে 0.53 দাও ইন্টু 2 স্কোয়ার দাও, তাহলে এটার মান কত? এত অ্যাংস্ট্রম হবে। তো তার মানে 4 দিয়ে যদি গুণ করো, 3 4 5 20, 3 4 12, তাহলে 2.12 সম্ভবত আসে। দেখো 2.12 অ্যাংস্ট্রম আসে। দেখো 2.12 অ্যাংস্ট্রম আসে। দেখো তো ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। তো তাহলে একদম মুখে ক্যালকুলেটর লাগছে আমার ক্যালকুলেটর লাগছে বলো। যদি সূত্র জানি, মানে এটা মুখস্থ রাখতে হবে। এই যারা নতুন আসছো, এই মানটা স্যার মুখস্থ করতে বলছিলাম, মানে যখন থিওরি পড়িয়েছি তখন বলেছিলাম যে এই মানটা মুখস্থ রাখতে হবে, বলছিলাম কিনা? আর যারা নতুন আসছে তারা ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এগুলো অটোমেটিক পড়া হবে। এই সূত্রটা দিয়ে তুমি সহজে কি করতে পারবা বলো? আর দ্বিতীয় শক্তি স্যার ব্যাসার্ধ বের করতে পারবা। এবার দরকার কি? শক্তি না? কি দরকার বলো? শক্তি। তো শক্তি সূত্র কি স্যারকে বলো তো? বলো E2 ইজিগুলো কি বলো? E2 ইজিগুলো কি বলো? এই যে E2 ইজিগুলো E1 ইন্টু ডিভাইড বাই এন স্কোয়ার। যেহেতু জেড এর মানটা লাগতেছে না, তাহলে E1 এর মানটা মুখস্থ করতেছে। ইলেকট্রোভোল্ট, এই যে 13.6, একদম শর্টকাট সূত্র। তোমরা আসলে এইভাবে না করে, তোমরা আমার মনে হয় এইভাবে করা উচিত যে 13.6টা মনে না রেখে তোমার মনে রাখা উচিত। দেখো এটাকে মনে রাখা উচিত এরকম করে। দেখো এই E1 এর মানটা, এই যে E1 এর মানটা মুখস্থ রাখা উচিত এটা, যে 2.18 মাইনাস 2 কত বলো? 18 ইন্টু 10 টু দি পাওয়ার, যদি তুমি 19 রাখো বলো, যদি তুমি কি রাখো বলো 90, তাহলে জুল। তাহলে কি হবে বলো? জুল। কিন্তু আমাকে বের করতে বলছে কি এককে বলো? আর্গ এককে। কি এককে বের করছে? জুল থেকে আর্গে নিয়ে যেতে হলে 10 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করতে হয়। কত দ্বারা গুণ করতে হয়? আচ্ছা এখন জুলে লিখবো নাকি আর্গে লিখবো বলো? আর্গে লিখবো। তাহলে আর্গের সূত্রটা হচ্ছে ইনভার্স 13 হবে। ইনভার্স 13 এত আর্গ, তখন আনসার হবে আর্গ সেকেন্ড। আর্গ সেকেন্ড না, আর্গ হবে। আর্গ পার এটম, আনসার পার এটম দরকার নাই, এটা হচ্ছে মূল কাহিনী। এই মানটা E1 এর মানটা জানা রাখতে হবে। E1 এর মানটা জানা রাখতে হবে। E1 এর মানটা স্যার লিখে দিচ্ছি 2.18 ইন্টু
tan ইনভার্স 19 হলে জুল, আর আর হলে -2.18 ইন্টু tan ইনভার্স 13 আর ERG আর। সো দুটোটা লিখতে পারবা, বলো। স্যার এটা তো কেটে দিলাম। কেমনে 12 হয়? আচ্ছা 7 তো, তাহলে 7 এর 12, সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ 7 এর সাথে কত বিয়োগ করে 9 এর সাথে সম্পর্ক বলো, কত হয় বলো? 12 হবে, হ্যাঁ সরি 12 হবে, 12 সরি স্যারে ভুল হয়েছে, দেখো 12 হবে। কারণ এখানে একটা জিনিস লিখে রাখবা, দেখো পাশে নোট রাখবা 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, এটা একটু নোট রাখো। আর 1 আর্গ ইজ ইকুয়াল টু তাহলে কত হবে বলতো? 10 ইনভার্স 7 জুল, এভাবে রাখো, একটা নোট রাখো, নোট রাখো পাশে একটা নোট রাখো, তাহলে যদি বুঝতে পারো। তাহলে E1 এর মানটা মুখস্থ রাখবা, E1 এর মানটা কি রাখবা বলো? মুখস্থ রাখবা, দ্যাটস ইট। E1 এর মানটা, জি স্যার বলো। নিচে নামা দাও, আচ্ছা দেখাচ্ছি, দেখো প্রশ্ন লিখো নাই না? আরে আমি আবার বলছি, আমি একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করাবো বলছিলাম কিনা বলো? তাহলে এইগুলো অ্যাডমিশনে আসে, তাহলে তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এগুলো কিছু জিনিস তোমাকে শর্টকাট জানতে হবে, শর্টকাট না হলে অঙ্ক পারবো? অ্যাডমিশনের নিয়ম কি বলো? সময় কম থাকবে কিন্তু আনসার করতে হবে, ঠিক না? তো সময় কমের জন্য তোমাকে শর্টকাট নিয়মটা মনে রাখতে হবে। পেছনে একজনে কাঁধের উপরে একজনে হাত দিছিস, বুঝছিস? ঠিক আছে তো, বুঝতেছিস? ওকে, বলিস না, বুঝলে বলবি। ওকে, ওই যে 1 আর্গ ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, নিচে এটা 7 না তো, এটা 2, ওইটা এটা ইয়া হবে, এইটা কি বলে, এই আর তো কিছু লাগবে, এটা তো আমার দরকার নাই। তো ওই 10 টু দি 7 আর্গ থেকে ইয়াতে নিচে আর কি। আমি তো আমার সূত্র প্রয়োগ করলাম, তোরা আবার তোদের সূত্রটা প্রয়োগ করবি। কারণ আমাদের সূত্র কি বলে, EN ইজ ইকুয়াল টু কি বল, EN ইজ ইকুয়াল টু কি বল, E1 ইনটু কি বল, n স্কয়ার ডিভাইড বাই কি বল, z স্কয়ার। মনে আছে কিনা বল? আচ্ছা এখন এটা হাইড্রোজেন না, এই কি বল, আমাদের তো মনে উল্টো হয়েছে নাকি? হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরে, তাহলে n এর মান হচ্ছে, তাই উল্টো হয়েছে। এখানে n হবে, নিচে z, উপরে z হবে, n স্কয়ার উপরে হবে, z স্কয়ার নিচে আবার z স্কয়ার উপরে হবে, z স্কয়ার উপরে হবে, n স্কয়ার নিচে হবে। তো মানটা বসা, n এর মানটা বসা, n এর মানটা 2, এই 2 বসা, দ্যাটস ইট। z এর মানটা 1, কেন বল 1 কেন? হাইড্রোজেনের, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। সূত্রটা বসে মান বসাবে, আর কোন আনসারটা বের কর, কত হয়েছে দেখতো। 10 মাস কত আসছে? তাহলে 5 পয়েন্ট আসছে না 0.53 আসছে? তাহলে কোথায় ভুল হয়েছে একটু দেখতো, কোথাও ভুল হয়েছে মনে হয়, দেখ একটু ভালো করে খেয়াল কর। জি স্যার বল। ইউন ইজ ইকুয়াল টু কত হবে? tan ইনভার্স 11 কেন রে বাবা? হ্যাঁ কিসে? আচ্ছা 18 তো, আচ্ছা আচ্ছা 11 ঠিক আছে ঠিক আছে। আমাদের কত আসছে, কত আসছে যে 13 আসছে। আচ্ছা তাহলে একটু কষ্ট করে লেখ, এটা 11 দেয়, 11, আর এখানে মনে হয় 18 হবে, এটা ইনভার্স, আমারই ভুল হয়েছে, দেখ এদিকে দেখ, খুব সহজ জিনিস কঠিন। দেখ ইনভার্স এখানে 18 হবে, ইনভার্স 18 হবে, আর এখানে হবে 11 হবে, 11। এখন করতে এখন মিলবে, দেখ এখন মিলবে, এখন মিলবে। E1 এর মানটা হচ্ছে 11 হবে, এখানে 11 হবে, একটু 11টা দে তো। 11 দিয়ে ক্যালকুলেশন করতে কেমন হয়? এখন ঠিক আছে, এখন ঠিক আছে, না 19 না 18 হবে। এর আগে দিয়ে কোনটাতে 19 করছি? এর আগের অঙ্ক দিয়ে 19 দিয়ে করছি। আচ্ছা এটা 18 দিয়ে হবে, 18 কর, ইনভার্স 18 হবে, ইনভার্স 18 জুল হবে। আমাদের কি আনসার মিলছিল তখন? আনসার তো মিলের কথা না তখন। আচ্ছা আমি বলি, দেখ এদিকে দেখা, দাদা ওয়েট, এই আমাদের সূত্র হচ্ছে, দেখ EN এর সূত্র হচ্ছে, দেখ এই কথাটাই, -2 পাই স্কয়ার e টু দি পাওয়ার 4 m z স্কয়ার ডিভাইড বাই কি বল, n স্কয়ার h স্কয়ার। এই মানটাকে যদি আমরা হাইড্রোজেনের জন্য বসাই, তাহলে হাইড্রোজেনের জন্য যদি বসাই, তাহলে এখানে E1 ইজ ইকুয়াল টু, যদি আমরা মানটা বসাই ক্যালকুলেশন করি, -2 ইনটু 3.1416, এটা হোল স্কয়ার, ইনটু -4.8 ইনটু tan ইনভার্স 10 দিয়ে যদি টু দি পাওয়ার 4 দিই, ইনটু m এর মান 9.11 ইনটু tan ইনভার্স 28 দিই,
দেন আমরা z এর মান যদি 1 স্কয়ার দিই, এরপরে n এর মানটা যদি 1 স্কয়ার দিই, 6.626 10 ইনভার্স 27 দিই, ইনভার্স 27 দিই হোল স্কয়ার দিই, তখন এই মানটা আসবে দেখ 2.18 10 ইনভার্স 11 আর আসবে। দেখ তো এই মানটা আসে কিনা, কাটাকাটি করলে এই মানটা আসবে। সুতরাং এই মানটাকে আমরা মুখস্থ রাখতেছি। দেখ এই e1 2.18 10 ইনভার্স 11 আর, এই মানটা আমরা মুখস্থ রাখতেছি। এখন যদি জুলে নিয়ে যেতে চাই, তাহলে দেখ এই যে 2.18 10 ইনভার্স 11 10 ইনভার্স 7, কেন বলতো জুল এককে নিলে, তো তাহলে 2.18 10 ইনভার্স 18 হবে, এত জুল হবে, তাহলে 19 হবে না 18। এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম হচ্ছে এটা, এই মানটা মুখস্থ রাখতে হবে। একটু লিখ সবাই, এটা লিখ, এটা যদি আগে করাইছে একটু লিখ, দ্রুত লিখ, এটা কর, এই মানটা কর, মান বসাই কর, অঙ্ক কর, তাহলে এই মান নিয়ে তোর আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে 18টা মাথায় রাখবে, 18, সরি। তাহলে এটা হচ্ছে সিজিএস একক, সিজিএস একক, সিজিএস একক, আর এটা হচ্ছে এমকেএস একক, এমকেএস একক, সিজিএস একক, আর এটা হচ্ছে এমকেএস একক। ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, ওকে। তাহলে আগে দিয়ে কি করছিলি বল, 19 যেখানে দিছিলি সেখানে 18 দিবি, কি দিবি বল, 18, হ্যাঁ 18 দিবি। শুধু এটা মুখস্থ রাখতে হচ্ছে আর কি, মানে e1 এর মানটা মুখস্থ রাখবি, দ্যাটস ইট। হ্যাঁ অবশ্যই মাইনাস হবে, মাইনাস দিনে আমি ও মরা জ্বালা রে, মাইনাস সবাই লিখছো, সবার লিখে হয়েছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের, জি স্যার বলো। না আছে স্যার, হাইড্রোজেনকে যখন শক্তি দেওয়া হয় তখন ইলেকট্রন যে কোনো স্তরে যেতে পারে। মনে করেন এমনি নর্মালি একটা স্তর, কিন্তু যখন তাকে এনার্জি গেইন করে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, আবার উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। তাহলে এটা ডিপেন্ড করবে শক্তি দিচ্ছি কিনা সেটার উপর, মনে থাকবে কিনা? আচ্ছা ওকে ফাইন। এবার আসো আমরা এটা কোন ইউনিভার্সিটি করছি বলো? রাজশাহী বিশ্ববিদ্যালয়। কোন ইউনিভার্সিটি বলো? রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন আর ইউ লেখো নাই, আর ইউ কত বলো? 17টা লিখছো কিনা? লিখো, ওকে ফাইন। এবার আসো দেখো, এখানে অপশন ছিল না, এটা দেখো এই কোয়েশ্চেনটা গতকাল করেছিলাম, মনে আছে কিনা জানি না। এটা গতকাল করেছিলাম, মনে আছে? এটা গতকাল করেছিলাম, মনে আছে, ওকে ফাইন। ধরো আমি আর একটু নিচে যাচ্ছি, চুয়েট কুয়েটে যাচ্ছি, রুয়েট। একটু সময় আমাকে একটু হেল্প করবা, দ্যাটস ইট, আর কিছু না। এই কথা বলিও না, দেখো জাস্ট মানে বুঝোস? জাস্ট মানে কি বলতো? হ্যাঁ ফাইন। আচ্ছা বুয়েট 18-19 সালে, দেখো একটা প্রশ্ন আসছে, বুয়েট 18-19 সালে। এই কোশ্চেনটা আমরা একটু অন্যভাবে করবো। আমাদের যদি আমি এমকেএস এককে করি তাহলে আমার অঙ্ক সরাসরি মিলে যাবে, কিন্তু যদি এমকেএস এককে না করি তখন আমাকে অঙ্কটা একটু অন্যভাবে করতে হবে। তোকে আমি দেখাচ্ছি কিভাবে করব। দেখ এখানে মনে কর স্যার তোকে কি শিখেছি বল? এমকেএস একক শিখেছি, সিজিএস একক শিখেছি, কোন একক বল? কিন্তু দেখ অঙ্কটা দেওয়া আছে কোন এককে বল? এমকেএস এককে দেওয়া আছে। এই কোন এককে দেওয়া আছে বল? এমকেএস এককে দেওয়া আছে। এই কোন এককে দেওয়া আছে? আমি এমকেএস এককে না করে সিজিএস একক অঙ্কটাকে কিভাবে করবো সেটাই তোকে দেখাবো। দেওয়া আছে কোন একক বল? এটা এমকেএস একক, কিন্তু আমি তোকে শিখেছি কি বল? তাহলে সিজিএস এককে করে দেন এমকেএস একক কনভার্সনটা তোকে দেখাবো। কথাটা বুঝছিস তো? তাহলে সবাই একটু প্রশ্নটা লিখ। বুয়েট কত সালে আসছে? 18-19 সালে আসছে। সবাই একটু প্রশ্নটা লিখ। এই কথা বলছিলাম, প্রশ্নটা লিখো সবাই। দেখো আমরা এমকেএস এককে করে অঙ্কটা করবো। দেখো বুয়েট 18-19 সালে আসছে, দেখো এই কথা নাই?
আচ্ছা সবাই একটু লিখতে তাড়াতাড়ি। বুয়েট 18-19 সালে আসছে, বুয়েট 18-19 সালে আসছে, বুয়েট 18-19 সালে আসছে। এই কথা বলিস না। দেখ আমার কাছে এখানে দেখ, এদিকে দেখা, এটা কি বল, এ বল এটা কি বল, মানে বিগত প্রায় 30 বছরের যত রকমের বোর্ড আছে ইউনিভার্সিটিতে হচ্ছে না সবগুলো আছে। এখান থেকে আমি একটা প্রশ্ন তোকে করাবো, সবাই আগে লিখ। এখান থেকে আমি এখন করাচ্ছি, এটা লিখ, এটা লিখ, তারপরে করাবো। আচ্ছা আমি করাই দিচ্ছি, আগে তোরা প্রশ্নটা লিখো, প্রশ্ন লিখলে তারপর আমি করাই দিচ্ছি। হ্যাঁ কথা বলিস না, কথা বলিস না। স্যার হয়েছে? আচ্ছা তাহলে আমরা এটা কি কোন, এই দাঁড়া এদিকে দেখ, আমরা সবাই জানি, দেখ জানা আছে, সবাই লিখবা জানা আছে, জানা আছে, কি জানা আছে স্যারকে বলো তো, বি ইজ ইকুয়াল টু 2 পাই ই স্কোয়ার জেড ডিভাইড বাই কি বলো এনএইচ। আচ্ছা এখন আমাকে বলো, এটা যেহেতু হাইড্রোজেনের, কেমনে হাইড্রোজেনের বুঝবা, যে আমরা জানি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত বলো 0.53 অ্যাংস্ট্রম না? তো তাহলে এই n ইজ ইকুয়াল টু 1 ধরবা, কেন? কারণ এই যে হাইড্রোজেন এর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, যে প্রথম কক্ষপথের যে কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ ব্যাসার্ধ 0.53 ইন্টু 10⁻10 মিটার। তো 0.53 অ্যাংস্ট্রম যে কথা, 10⁻10 মিটার একই কথা, তার মানে R1 এর মানটা মুখস্থ রাখতে হবে। মানে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মানটা কি রাখতে হবে বলো, মুখস্থ রাখতে হবে R1 এর মানটা। তো সুতরাং Z ইজ ইকুয়াল টু 1 হবে, কেন বলো তো হাইড্রোজেন, কি বলো এটা কি বলো হাইড্রোজেন। তো সুতরাং আমাকে বলো n এর মান জানো, Z এর মান জানো, E এর মানটা হচ্ছে -4.8 ইন্টু 10⁻10 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এরপর দেখো H এর মানটা, দেখো H এর মানটা 6.63 ইন্টু 10⁻34 তো জুল সেকেন্ড, তাকে আর্ক সেকেন্ডে নিয়ে যাবা, 6.63 ইন্টু কত বলো 10⁻27 আর্ক সেকেন্ড, আর্ক সেকেন্ড। এই মানগুলো তুমি এখানে বসাও, বসালে যে এককটা পাবা সেটা সেন্টিমিটার পার সেকেন্ড এককে পাবা। তো করো দেখি, যে মানটা পাবা সেটা সেন্টিমিটার পার সেকেন্ড এককে পাবা, করো দ্রুত করো, সেন্টিমিটার পার সেকেন্ড এককে পাবা, সেন্টিমিটার পার সেকেন্ড এককে পাবা, করো দ্রুত করো, কত হবে দ্রুত করো, দ্রুত, সেন্টিমিটার পার সেকেন্ড এককে করো, সেন্টিমিটার পার সেকেন্ড এককে করো। হ্যাঁ 6 পয়েন্ট কত, 6 পয়েন্ট তো ঠিক আছে, আমার তো বিশ্বাস হচ্ছে না, বলো আমি দেখি, দাঁড়া আমার আনসার আসবে, দাঁড়া আনসার আসবে 2.18 আসবে, 2.184 আসবে, ভুল করছিস কোথাও, দেখ 2 পয়েন্ট কত বল 18 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত বল 8 সেন্টিমিটার পার সেকেন্ড আসবে। 6 হলে মিটার, তো তাহলে মিটারে নিয়ে যাও, তাহলে 2.182 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমে সেন্টিমিটার আসবে, তাকে তুমি মিটারে নিয়ে গেলা, প্রথমে কিসে আসছে বলো, তাকে কোথায় নিয়ে গেছো বলো, মিটারে নিয়ে গেছো। এবার তুমি কি করবা দেখো, এবার তুমি কি করবা দেখো, এবার তুমি কি করবা বলো, এবার তুমি ওমেগা ইজ ইকুয়াল দেখো, এই ওমেগা মানে কৌণিক বেগ, ওমেগা মানে কি বেগ বল, কৌণিক বেগ, এখানে কৌণিক বেগ চাইছে, কৌণিক বেগ, কৌণিক বেগ, এ কি বেগ আবার বল, কৌণিক বেগ, এ আবার বল কি বেগ বল, কৌণিক বেগ ইজ ইকুয়াল দেখ, কৌণিক বেগ, কৌণিক বেগ কি বল ওমেগা ইজ ইকুয়াল টু বি বাই কি বল আর, এ কি আর বল
এর কি আর বল বি বাই কি বল আর এর মানটা দেওয়া আছে, বি এর মানটা দেওয়া আছে। এবার কর রেডিয়ান পার সেকেন্ড হবে একক, রেডিয়ান কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আর এডি রেডিয়ান পার সেকেন্ড হবে, আর এডি রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগের একক হবে। কর দ্রুত কর, কৌণিক বেগের একক হবে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান মানে হচ্ছে কৌণিক কি আছে না, দূরত্ব আছে না, যে গুণ ওইটাকে রেডিয়ান এককে, যেহেতু কৌণিক মানে বৃত্তাকার পথ, ওই বৃত্তাকার পথকে রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়। দুই রকম একক আছে, ডিগ্রি একক আর এটা কি বল রেডিয়ান একক। ওই রেডিয়ান মানে হবে আর কি, বুঝতে মনে হয়। তোরা এই পরিমিতি করছিলি, পরিমিতিতে রেডিয়ানের ব্যাপার ছিল যে জানোস তো, ওই রেডিয়ানটা এখানে আসছে। কৌণিক বেগের এককটা রেডিয়ান, কারো এককটা বল কৌণিক বেগের এককটা রেডিয়ান, এটা মনে রাখবি। আচ্ছা এটা বুয়েট না আসলে আমি এইভাবে করতাম না, বুয়েট না হলে বিআর এর মান বের করতাম, বুয়েট না হলে কি দিয়ে বের করতাম, বিআর এর মান ব্যবহার করতাম। এসএসসিতেও তোদের এটা ছিল মনে হয়, কৌণিক বেগের বিআর দিয়ে করছিলি তোরা। এমবিআর সমান এনএস বাই 2 পাই না, তো এমবিআর মানে এমটা হচ্ছে ভর, তো তাহলে কৌণিক বেগটা বিআর না, বিআর এর মান বের করছিলাম। তো বাট এখানে এইভাবে করা যাবে না, এখানে একটু ডিপ লেভেলে করতে হবে, দ্যাটস ইট। এসএসসিতে যেভাবে করছে সেভাবে করা যাবে না। তাহলে আমরা কি পারছি, আমাদের মান মিলছে কিনা দেখতো, মানটা মিলছে কিনা বল না। 4.12 ইন্টু কত বল 16 কি বল রেডিয়ান পার সেকেন্ড, আসছে কিনা দেখতো, আল্লাহ মাফ করুক, আসছে। আচ্ছা ফাইন, তোরা কি ভয় পাচ্ছিস এত কঠিন কঠিন ম্যাথ দেখে? হ্যাঁ সহজ, ওয়াও জোস, কত সহজ দেখছিস, কি কনফিডেন্ট, মাশাআল্লাহ। দাঁড়া আমি দিচ্ছি এখন, না পারলে এখন ফিট টু। এই যে কুয়েটে আসছে দেখ, কুয়েটে এটা না পারলে মাইট দিমু। দাঁড়া এই কুয়েট কত সালে আসছে বল, কত সালে আসছে বল 1600 সালে। প্রশ্নটা লিখ সবাই, হাইড্রোজেন লেখ, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় তৃতীয় শক্তি যথাক্রমে এত। এটা মনে কত ক্লাসে করেছিলাম, একটা থেকে E2 - E1 করেছিলাম না, মানে দুইটা শক্তি স্তরের শক্তিটা দেওয়া আছে। তো ডেলির মান কত বল, E2 - E1, ডেলি সমান কত H নিউ না, তো H নিউ মানে কম্পাঙ্ক না, তো নিউ H এর মান জানা আছে, ডেলির মান জানা থাকলো, মানে ডেলির মান হচ্ছে কি E2 - E1। তো মান বের করলি একটা, এটা ডেলির মান বের হলো, কার মান বের হলো ডেলির মানটা। আর ডেলির মানটা যদি বের করে ফেলি তখন দেখ ডেলি সমান হচ্ছে H নিউ, এই যে H নিউ, তো নিউ সমান কি হবে বল E বাই H না, E এর মান তুই বের করছিস আর H এর মান জানা আছে, তখন একক হবে পার সেকেন্ড। পার সেকেন্ড যে কথা, হার্জ কি কথা বল, এই কথা। প্রশ্ন কি যারা লিখোস না তারা, তোরা কি এটা গত ক্লাস করছিলি, আর যারা করছিস দরকার নাই, আর যারা করছ না একটু দেখ সিট কোথায় আসছে বল, কুয়েটে কত সালে বল 16-17 আসছে। ফাইন, এবার আয়, এবার দেখ। আচ্ছা এটা আমি আর করাচ্ছি না, যেহেতু গত ক্লাসে করাইছি। দেখ আমি আরেকটু কঠিন অঙ্ক দেখি, কঠিন অঙ্ক কোথায়, দেখ দাঁড়া ওয়েট, কথা নেই। দেখ এই কোশ্চেনটা না পারলে ফিট টু, দেখ এটা পারবি না, না এটা করিস না, এটা এই সূত্রটা এখনো করাই নাই আমি, সূত্রটা এখনো করাই নাই, সূত্রটা করাই নাই। দাঁড়া, সূত্রটা যেহেতু করাই নাই, সূত্র না করলে তো তোকে অঙ্ক করানোর দরকার নাই। আচ্ছা একটা অঙ্ক আমি তোমাকে করাবো, এখনকার সূত্র যেটা তার বাহিরে, একটু দেখো এই অঙ্কটা করাবো, তার আগে ওই অঙ্কটা করার আগে এই অঙ্কটা করো। রুয়েট কত সালে আসছে বলো 13-14 সালে, কত সালে বল 13-14 সালে। লিখছে যে লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার হলে তরঙ্গ সংখ্যা কত, তরঙ্গ সংখ্যার সূত্র কি বলো, নিউ বার সমান হচ্ছে 1/λ, কি বলো 1 কি বলো। আচ্ছা একক হবে পার মিটার, যেহেতু এটার মান মিটার, পার মিটার মানে কি বোঝায়, মানে এত মিটার প্রতি মিটারে এতটি কম্পন সম্পন্ন করে, প্রতি মিটারে এতটি কম্পন সম্পন্ন করে, চাইছে কি বলো সংখ্যা। তাহলে প্রতি মিটারে কয়টা তরঙ্গ সেদে, মানে মনে করো দূরত্ব যদি 1 মিটার হয়, 1 মিটার হয়েছে মনে করো 1 মিটার, এই 1 মিটার দূরত্বে সে কয়টা কম্পন সম্পন্ন করছে সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তাহলে প্রতি মিটার দূরত্বে সে কয়টা কম্পন সম্পন্ন করছে সেটা হচ্ছে তার কি সংখ্যা বলো,
তরঙ্গ সংখ্যা, তাহলে নিউ বার সমান হচ্ছে 1/λ। এটা নিজেরা করবা, প্রশ্ন লিখো। এটাকে ন্যানোমিটার থেকে মিটারে নিয়ে যাবা। তো করো, প্রশ্ন লিখে করো, দ্রুত করো। রুয়েট 13-14 সালে আসছে, রুয়েট 13-14 সালে আসছে, তাড়াতাড়ি দ্রুত করো। রুয়েট 13-14 সালে আসছে। তরঙ্গ সংখ্যা মানে যে প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। ইলেকট্রন না, ইলেকট্রনগুলো গুণনত অবস্থায় থাকে না, তো ওটা তরঙ্গ আকারে ঘুরে। ওই তরঙ্গটা কয়টা তরঙ্গ সম্পন্ন করছে ওইটাই হচ্ছে মান। এই নিউ বার, মিউ না, নিউ দৈন্যান্যসানি রস্য, নিউ, নিউ মার্কেটে নিউ, নিউ বার, নিউ সমান c/λ, কিন্তু নিউ বার সমান হচ্ছে 1/λ। মানে নিউ সমান, দেখো নিউ সমান, যে নিউ সমান হচ্ছে c/λ, কিন্তু নিউ বার সমান কি বলো 1/λ। সূত্রটা মনে রাখবা, সূত্রটা মনে রাখবা। বলো এইখানে না না না, এই শুধু এইটাতে, আর অন্য কোনো কিন্তু এম কে করতে পারবে, তখন সূত্র চেঞ্জ হয়ে যাবে। তো তুমি সূত্র জি স্যার বলো। প্রতি সেকেন্ডে এত বার ঘুরছে, এত বার না, এতটি তরঙ্গ সম্পন্ন করছে। হ্যাঁ, সেন্টিমিটার হলে তখন মান কমে যাবে। মানে 1 মিটারে যদি দূরত্ব বেশি অতিক্রম করে, তাহলে 1 সেন্টিমিটার দূরত্ব আরো কমে যাবে না, সরি সংখ্যা কমে যাবে না। মনে কর এখান থেকে এখানে, মনে এটা 1 মিটার দূরত্ব, আমি কয় কাকে 1 2 3 4 5 কাক দিব। তো আমি এখান থেকে এখানে যদি 1 2 3 শেষ, তো তাহলে অল্প দূরত্বের জন্য আমার কম্পন কম হবে, আর বেশি দূরত্বের জন্য আমার কম্পন বেশি হবে। তাহলে পার মিটারের জন্য কম্পন বেশি হবে, আর পার সেন্টিমিটারের জন্য কম্পন কম হবে। ও কথা না বুঝো, তুই আবার মিটার তুই সেন্টিমিটার মনে করিও না, পার মিটার বলেছে। কি বলেছে? প্রতি মিটারে কয়টা কম্পন সম্পন্ন করে। আবার বলো কি বলেছে? প্রতি মিটারে কয়টা কম্পন সম্পন্ন করে। বুঝতে পারছি? সমাজদার কে লিয়ে ইশারায় কাফি। আসো এবার হিন্দি কথা পারো সত্যি? আমি তো হিন্দি বলি এরকম, তুম যাতা হে খাইতা হে, স্কুলে যাইতা হে, ভাত খাইতা হে, মানে প্রতিটা কথার পরে কি লাগা দিতে হবে, হে হে, সুন্দর একটা ইয়ে হয়ে যাবে। সত্যি না? আচ্ছা ফাইন, এবার আসো চুয়েটে কি আসছে দেখি আমি। চুয়েটে এটা পড়া নেই, দাঁড়ো একটু। আচ্ছা এই কোশ্চেনের দিকে, চুয়েট 15-16 সালে, এই কোশ্চেনটার দিকে তাকাও। চুয়েট 15-16 সালে আসছে, দেখো এই কোশ্চেনের দিকে তাকাও, দেখো একটু দেখো। আচ্ছা এই কোশ্চেনে, আচ্ছা দাঁড়াও একটু দেখো, এইদিকে তাকাও। এখানে এই কোশ্চেনটা যেহেতু সূত্রটা আমি করাই নাই, যেহেতু এই সূত্রটা তোমাদেরকে করাই নাই, রিডবার্ট দুর্ভোগের সূত্রটা করাই নাই, তাহলে সেক্ষেত্রে এটা দরকার নাই, এটা লিখেও না পাতো। এটা আমি সূত্র যখন করাবো প্র্যাকটিস কর, মানে হাইড্রোজেন বর্ণালী করার পরে এই সূত্র, এই অঙ্কটা করাবো। কি বর্ণালী করার পরে বলো? হাইড্রোজেন বর্ণালী, লাইমেন সিরিজ, বামার সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ওগুলো করার পরে এটা করাবো, তাহলে দরকার। এখন আসো ইয়েতে আসো, ম্যাথ। এই বইটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাথে গাণিতিক শীটটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই কি শীটটা বলো? গাণিতিক শীটটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। সবাই কোশ্চেনটা লিখো। গাণিতিক রসায়ন মানে যত বইয়ের যত ম্যাথ আছে সবগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই কোশ্চেনটা লিখো। হাইড্রোজেন পরমাণুর প্রথম আয়নীকরণ বিভব E1 এর মান দেওয়া আছে 13.6 ইলেক্ট্রোভোল্ট। এত হলে হিলিয়াম পরমাণুর দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান কত? মনে রাখবা 1 ইলেকট্রোভোল্ট সমান এত জুল, 1 মেগা ইলেকট্রোভোল্ট সমান হচ্ছে 1.6 × 10⁻13 জুল। ওই দেখছস আমার কনফিউশন কোথায় হয়ে গেছে দেখছিস? এই যে এখানে একবার 19 করাইছিলাম, যে মনে আছে? বুঝছ নাই? মানে ইলেকট্রোভোল্ট সমান যে 19 জুল, এরা মাথার ভিতরে ঘুরছে। বুঝছ নাই? পরীক্ষা থেকে কি খারাপ। মানে এই কারণে একটা টপিকের সাথে আরেকটা টপিক ম্যাচিং করে ফেলে তখন ঝামেলা হয়ে যায়। প্রশ্ন লিখছস? আচ্ছা এবার আসো, অ্যাকচুয়ালি আমার দরকার হচ্ছে কি দেওয়া আছে কি দেওয়া নাই। এ বলো, আবার বলো কি দেওয়া আছে
দেখ E1 এর মান দেওয়া আছে, এটা তোকে কখনো প্রথম আইনীকরণ বিয়োগ মানে হচ্ছে E1, এটা তোকে কখনো তোর মানে মাথার ভিতরে খেলবে না। একটু প্রশ্নগুলো হাই তোরের বলছিলাম, যেমন তোকে প্রশ্ন এরকম আসতে পারে। দেখ এদিকে দেখা, কিছুদিন আগে মুকেশ আম্বানির ফোলার বিয়ে হয়েছে না, নাম কি অনন্ত আম্বানি, আর রাধিকা মার্চেন্ট। তো আমি এখন আমি তোকে প্রশ্নটা এরকম করলাম যে অনন্ত এবং রাধিকার বিয়েতে আমেরিকা থেকে আমদানিকৃত এক ঝাঁক বাতির তরঙ্গ দৈর্ঘ্য 780 ন্যানোমিটার, এটার শক্তি কত? ওই বিয়েতে কত শক্তির আলো ব্যবহার করা হয়েছিল? তোর বিয়ের সাথে এত কিছু টেনশন আছে, তুই কি দেওয়া আছে কি দেওয়া না এটা দিয়ে অঙ্ক করবি। কার বিয়ে কার এটা নিয়ে যদি তুই এনজয় করতে চাস তাহলে তো তোর আর আশা লাগবে না, তুই ওইটা চিন্তা করতে করতে তোর টাইম শেষ। পরীক্ষার নিয়ম কি বল, কি দেওয়া আছে কি দেওয়া নেই, আবার বল কি বল, আস্তার সাথে আবার কত কি দেওয়া আছে, এইটাই হচ্ছে তোর প্রথম টার্গেট। তোর টার্গেট যদি প্রশ্ন এনজয় করতে চাস তাহলে তোর টাইম দেখবি শেষ, অঙ্কগুলো তোর আর কনফিউশনে পড়ে যাবি, বুঝছ নাই? তখন তুই চিন্তা করবি লালটার পিছনে সাদাটা দৌড়ায় না সাদাটার পিছনে লালটা দৌড়ায়, কাহিনি বুঝছস? বিয়ে বাড়িতে মুচ্চা বাতি বলে এগুলো আর কি, মানে এই যে এরকম কতগুলো ডেউডেওয়ালা বাতি হয়, রাইট? তো এখন এক ভদ্রলোক বিয়েতে বেড়াতে গেছে, এখন বেড়াতে কি খাবার টেবিলে সবাই খাই ফেলে, এখন ওই ভদ্রলোক ওখানে দাঁড়ায় আছে। এখন একজন ডাকতে গেছে, বাস্তব ঘটনা। তো বলে যে কি তুই এখানে দাঁড়ায় আছিস কেন? কথা আমি চিন্তা করতেছি লালটাকে কালোটারে, লালটাকে নীলটারে দৌড়াইতেছে না নীলটা লালটারে দৌড়াইতেছে। এরকম লাইট জ্বললে ক্রমান্বয়ে জ্বলে না, একবার লাল একবার নীল একবার লাল, মনে হয় যে একটার পিছনে একটা দৌড়াচ্ছে। এখন হে অনেকক্ষণ ধরে চিন্তা করতেছে লালটার পিছনে কি নীলটা দৌড়ায় না নীলের পিছনে লাল দৌড়ায়। কৌতূহল আর কি বল, কৌতূহল। তো পরে কি হয়েছে, হে টাইমটা এখানে সব ওয়েস্ট করেছে, আবার খাওয়া টাওয়ার পায় নাই, পরে খাওয়া শেষ হয়ে গেছে। এখন তুই যদি পরীক্ষার হলে এটা কি তোর হাইড্রোজেনের বিয়োগ না অন্য কিছু চিন্তা করতে যাস তাহলে তোর সময় চলে যাবে, তুই দেখবি অঙ্ক করতে পারস নাই। স্যারের কথা বুঝছিস? এই কারণে তোর টার্গেট কি বল, স্যারকে বল কি দেয়া আছে কি দেয়া নেই। দেয়া আছে কি বল E1, আর এখানে তোর দেওয়া আছে হিলিয়াম। আচ্ছা হিলিয়ামের প্রথম কক্ষপথ থাকে না দুইটা কক্ষপথ থাকে? তোর মাথা, হিলিয়ামের একটা কক্ষপথ বা ইলেকট্রন থাকে দুইটা। দেখছিস ভুলটা যে করবি আমি জানতাম। বল হিলিয়ামের কি থাকে বল, কক্ষপথ কয়টা? একটা, বাট ইলেকট্রন থাকে কয়টা বল? তাহলে এন এর মান কত হবে? 1। এই জিনিসটা অনেকে ভুল করছে, এর আগের বেচেও ভুল করছে। তাহলে দেখ এই যে এন এর মান যে 1 বসাইছে, এটা আল্লাহ স্যার এন এর মান তো 2 বসবে, ওই যে দ্বিতীয় দেখছে, এবং তোর মাথার ভিতরে এন এর মান 2 আসবে, আসছে চলে আসছে, মনে হয় অলরেডি আসছে, দেখছিস কিনা? তোর মাথার মধ্যে এন এর মান কত চলে আসছে বল? 2। কিন্তু এটা কোন স্তর বল? প্রথম, কারণ আমরা জানি হিলিয়ামের শক্তি স্তর একটা, বাট ইলেকট্রন কয়টা বল? তাহলে ইলেকট্রন প্রথমটা সমস্যা নেই, প্রথমটা দ্বিতীয়টা একই হিসাব হবে, তাহলে এন এর মান কত হবে বল? 1। এবার কর, সে বের কর। আর এই প্রশ্নের প্যাচ বুঝছো? এবার প্রশ্ন প্যাচ কিভাবে আসে সবাই খেয়াল কর, দ্রুত। এই যে অলরেডি 2 বসায় দিয়েছে মনে হয়। দেখ প্রশ্ন কর, প্রশ্ন লেখ হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ বিভবের মান লিখ। এই সূত্রটা দেখ আমাদের মুখস্থ না, 2.1 × 10⁻18 জুল। আমরা মুখস্থ অঙ্ক করছিলাম না, মনে আছে? মনে আছে কিনা? তো কর, দ্রুত কর। এটা মানে দেওয়া মানে অর আর কি, বা অনেক সময় তোকে ইলেকট্রোভোল্টে মান বের করতে বলে, তো তোর কাজ হচ্ছে ইলেকট্রোভোল্টকে জুলে নিয়ে যাওয়া। তখন তুই এই যে ইয়াদি গুণ করবি, এই যে 1.6 × 10⁻19 দিয়ে গুণ করবি ইলেকট্রোভোল্টকে। এই কারণে তো নিচে জিনিসটা লিখে দিচ্ছি, না লিখে লিখতাম। এই নিচে লিখছি কেন? মানে যদি প্রশ্ন উল্টাপাল্টা আসে যাতে তোর মাথা দেমাগের বাড়তি কাজ করে। এই নিজে লিখে দিলাম না, ইলেকট্রোভোল্টকে জুলে কনভার্সনটা লিখে দিলাম না। পরীক্ষা এটা না থেকে এটা থাকতে পারে না, তাহলে তোর কাজ কি হবে? ইলেকট্রোভোল্টকে কিসে নিয়ে যাওয়া? জুলে কনভার্ট করা। জুলে কনভার্সনটা দিয়ে দিচ্ছি আমি এখানে। এই এম মানে কি বল? মেগা ইলেকট্রোভোল্ট। হ্যাঁ লিখে রাখ, সবাই লিখে রাখ। এটা কোথাও আসে নাই, আসবে ভবিষ্যতে আসবে, মানে এক্সেপশন জিনিসগুলো করাচ্ছি আর কি, যাতে করে তোদের এটা মনে থাকে। দেখছি আসবে ইনশাল্লাহ, এবার না আসলে তোদের সময় আসবে। জি স্যার বল। না এক না, কাহিনীটা বলি। আয়নীকরণ বিভব মানে একটি ইলেকট্রন সরিয়ে নিতে। তো একটা সরিয়ে নেওয়া মানে কি ইলেকট্রনের স্থানান্তর না, তার নিজস্ব শক্তি না। মনে কর কোন একটা স্তর থেকে যদি ইলেকট্রন ছড়িয়ে নিতে যায়, ওই স্তরে যে শক্তি, এটা কি ওমিট করতে হয় না?
মনে কর তুই এখানে একটা শক্তি নিয়ে আসিস, তোকে এখান থেকে যদি আমি নিয়ে যেতে চাই, ওই শক্তিকে পার করতে হবে না, ওই কারণে ইউ1টা আসছে। সিল্লা কলা দিত একটু ঘুরে দিবে, এন এর মান 2 কেন স্যার? দ্বিতীয় বলছে যে জিজ্ঞেস তো, দ্বিতীয় বলছে যে এই কারণে 2 মাথায় আসছে আর কি। তো এটা আর কি, এটা কই দ্বিতীয় কখন লিখছে, ভুল লিখছি আর কি। ও মারে, এটা কি সিল্লা কলা নাকি? প্রথম কক্ষ বোধহয় এরা লিখবো। এখানে তো প্রশ্নে বলছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তো দ্বিতীয় আয়নীকরণ মানে এন এর মান কত বল? 1। দেখ তোদের যদি আরো কনফিউশন হয় তাহলে আমি একটু দেখা দিচ্ছি। দেখ এই হিলিয়ামে কত 1s2 না, তো বল এন এর মান কত বল? তো তাহলে শক্তি স্তর কয়টা বল? একটা। এই ইলেকট্রন দুইটা। প্রথম ইলেকট্রন ছড়িয়ে নিতে যেটাকে বলা হয় প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় ইলেকট্রন ছড়িয়ে নিতে যেটাকে বলা হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তি। বাট প্রথম আয়নীকরণ শক্তি হোক দ্বিতীয় আয়নীকরণ শক্তি হোক, এন এর মান কত বল? কথা না বুঝো? আচ্ছা দেখি তোদের একটা কোশ্চেন আনসার দে, দেখি পারস কিনা। বুঝি নেই। নিউক্লিয়াসের সাথে যখন দেখ আমি তোকে পাই, এখানে প্রোটন কয়টা বল? 2টা প্রোটন। কথা বুঝে রে, এরা কয়টা কি প্রোটন বল? 2টা প্রোটন। আর বাইরে একটা যখন চলে যায় ইলেকট্রন থাকে কয়টা বল? একটা। তো মনে কর সাপোজ তোরা 2 ভাই, তোর বোন হচ্ছে 2টা, 2 ভাইয়ে বোনের প্রতি কি আছে বল? একটা কি আছে? ভালোবাসা আছে। কিন্তু বোনটা যদি 2টা না থেকে একটা থাকে তাহলে ভালোবাসা আরো বাড়বে। তাহলে দেখ কেন্দ্রে আকর্ষণ বল ডিপেন্ড করে প্রোটনের সংখ্যার উপর, আর বাইরে যদি ইলেকট্রন কম থাকে কলজার ভিত্তিতে তারে ঢুকে রাখবে বেশি। কেন বল? ইলেকট্রন কয়টা বল? একটা। কয়টা বল? আর যদি 2টা থাকে তাহলে বাইরের স্তর ইলেকট্রনের সাথে তার আকর্ষণ বল তুলনামূলক কি থাকবে বল? কম থাকবে। এই কারণে আকর্ষণ বেশি থাকার কারণে কি হবে? শক্তির মান ভিন্ন ভিন্ন হবে। ওয়াহত না বুঝো? তাহলে বল সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ছড়িয়ে নেওয়া সহজ না নিয়ন থেকে একটা ইলেকট্রন ছড়িয়ে নেওয়া সহজ? নিয়ন থেকে সহজ। না না, সোডিয়াম থেকে সহজ, নিয়ন থেকে বেশি। সোডিয়াম থেকে কেন সহজ? সর্ববৈস্থিত একটা ইলেকট্রন, আর ওখানে অষ্টকটা ভাঙতে হয় নিয়নের। কি ভাঙতে হয়? অষ্টক ভাঙাটা সহজ না, এই কারণে নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি অনেক বেশি। আর ধাতু সমূহের আয়নীকরণ শক্তি কম কেন? কারণ বহিস্থ স্তরে ইলেকট্রন কয়টা থাকে? কম থাকে, আকর্ষণ কম থাকে। জানোস তো পূজ্য সারণীতে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তি বাড়ে, জানোস তো? তাহলে কেন বল? স্তর বাড়ে না, কি বাড়ে বল? ইলেকট্রন বাড়ে। ইলেকট্রন বাড়া মানে কেন্দ্রে কি বাড়া? প্রোটন বাড়া। প্রোটন বাড়া মানে কি? আকর্ষণ বৃদ্ধি পাবে। এই প্রোটন বাড়া মানে কি বৃদ্ধি পাবো? আকর্ষণ বৃদ্ধি পাবে। এই আকর্ষণ বৃদ্ধি পেলে দেন গণনা করে দাঁড়া। এই উমা কি রে, কি অস্থির হয়ে যাচ্ছে? যাচ্ছে দাঁড়া, সময় ওভার হয়ে যাচ্ছে। আমি আরো অঙ্ক করানোর কথা ছিল, আমি আরেকটা করাবো। আচ্ছা ওকে ডান, করাচ্ছি না। তোরা এটা বুঝছিস কিনা? যেটা করাচ্ছি এটা বুঝছিস কিনা? এই যেটা করাচ্ছি এটা বুঝছিস কিনা বল? এই শুন, এখানে ভর্তি হস না কে কে? আচ্ছা যারা হচ্ছে তারা দ্রুত হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে ফাইন। আমাদের কারণ পড়াটা আগায় যাচ্ছে, একটু মাথায় রাখিস, ঠিক আছে? সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। জি স্যার, এই বন্ধ করতো বল।